রবীন্দ্রনাথ আমার খুব কাছের মানুষ নন, আবার খুব দূরবর্তী দারুমূর্তিও নন। বয়সের হিসেবে তিনি আমার থেকে ঠিক 90 বছরের বড়। কিন্তু যদি আমাকে একটি দ্বীপে নির্বাসন দেওয়া হয় শুধুমাত্র 10টি বই বেছে নেওয়ার অধিকার দিয়ে, আমি অন্তত 4-5টি বই নেব রবীন্দ্রনাথের। গল্পগুচ্ছ 3 সঙ্গীত নেবই, সঙ্গে থাকবে শেষের কবিতা, গীতবিতান আর 1টি বা 2টি কবিতার বই। যদি 11 বা 12তম বইটি তুলে নিতে বলা হয় শেষ মুহূর্তে, তাহলে অবশ্যই নেব বিসর্জন বা ডাকঘর, শ্যামা বা রাজা, রবি জীবনী বা অকল্প রবীন্দ্রনাথ। ভয় হয় রবীন্দ্র রচনাবলী শেষে আমাদের সেই ধর্মগ্রন্থে পরিণত না হয় যার কাছ থেকে বারবার অজ্ঞাত ভয় পালিয়ে গিয়েও ফিরে আসতে হয় অজ্ঞাত এক আকর্ষণে। 5ই মার্চ 1988, তখন বসন্ত উৎসবে হাওয়া লেগেছিল পূর্বপল্লী রুদ্র পলাশে। আমরা হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম শেষের উত্তরায়ণে। অন্য বারের মতোই আবার সেই ধন্দে পড়লাম। এই খিলান, এই প্রকৃতি, এই সংস্কৃতি, এই নগরী তৈরি করেছিল একজন কবি। কবি তো নির্জনচারী অথবা উত্তাল মাতাল, হাঁটু গেড়ে বসা প্রেমিক অথবা দর্পিত সম্রাট, প্রকৃতিমুগ্ধ অথবা নগর বিদ্বেষী। কিন্তু এর কোনোটাই নন রবীন্দ্রনাথ। এত প্রথাবিরুদ্ধ ব্যক্তিত্বের মানুষটিও ক্রমে ভীরু বাঙালির কাছে হয়ে উঠেছেন রবি ঠাকুর। এটাই মজা। আর ঠাকুর বাড়ি দর্শনের জন্য যেমন একদিক থেকে বারবার ছুটে যান শহরের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা, তেমন গ্রামগঞ্জ ঝেঁটিয়ে লাক্সারি বাসে করে চলে আসেন সহজ পাঠ না পড়া ঠাকুর দর্শনার্থীরা। তেমনি একদল আমাদের পাশে দাঁড়িয়ে দেখছিলেন রবীন্দ্রনাথ ও ইন্দিরা দেবীর একটি ছবি। ওই অবোধ ভিড় থেকে ছুটে এলো মন্তব্য, দেখ দেখ, ইন্দিরা গান্ধী আর রবি ঠাকুর। আমার পাশ থেকে পম্পা তখন না থাকতে না পেরে বলেই ফেললো, দেখুন, উনি ইন্দিরা গান্ধী নন, উনি রবীন্দ্রনাথের ভাইজি ইন্দিরা দেবী। কিন্তু মন্তব্যকারীরা আত্মবিশ্বাসে ভরপুর। হেসে পম্পাকে উড়িয়ে দিয়ে বলল, কিচ্ছু জানে না রে, ইন্দিরা গান্ধীই তো এখানে পড়তেন, এটাই ওর ফটো। রবীন্দ্রনাথ এতটাই যখন জনসাধারণের, তখন বলতেই পারি বাঙালির বেসিক নিড 5টি নয় 6টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রাথমিক শিক্ষা ও চিকিৎসা এবং রবীন্দ্রনাথ। তারপর ঠাকুর পুজোকে কিভাবে করবে তা তারাই ঠিক করে নেবে। চায়ের দোকানের কেষ্ট সাই বাবা নেতাজির ফটোর মাঝখানে টাঙানো রবীন্দ্রনাথের ফটোই ধূপ জ্বালিয়ে সন্ধে দেয়। আর রবীন্দ্র গবেষিকা নীল আঁচল উড়িয়ে রতনকুঠি থেকে চলে যান রবীন্দ্র ভবনের দিকে। মনে করা মুশকিল আমি কবে প্রথম রবীন্দ্রনাথের কোন গানটি শুনেছিলাম। তবে আমাদের বাড়িতে একটি পাগলা ভিক্ষুক আসত। সে গাইতো ওই মালতী লতা দোলে। সে প্রত্যেকটি শব্দের শেষে ম শব্দটি যোগ করে দিত, অর্থাৎ সে গাইতো ওই মালতী লতাম দোলে। কিন্তু তার কণ্ঠটি ছিল বড় মায়াময়, কোনোদিন ভুলব না। আমি কখনো গান শিখিনি। মা বলতেন গলায় সুর নেই। আমার আশপাশ দিয়ে সমবয়সীরা গানের খাতা নিয়ে চলে যেত বিকেলের ক্লাসে। ওই রাজ্যটি ছিল আমার চেতনার বাইরে। কিন্তু জন্মাবধি কতবার কতভাবে যে রবীন্দ্র গান গাইতে শুনেছি মানুষকে। যখন ট্রেনে করে ইউনিভার্সিটি যেতাম, এক কুষ্ঠরোগী গাইতো, দিন খুলি মোর সোনার খাঁচায় রইল না। বলা বাহুল্য, সে না জেনেই গাইতো। মাত্র 26 বছর বয়সে বিধবা হওয়া আমার এক পরিচিত মেয়ের গলায় শুনেছিলাম, আমার দিন ফুরালো ব্যাকুল বাদলের সাজে। একটি রূপহীন মেয়ে, বিয়ে না হওয়ার যন্ত্রণায় যে ক্রমশ মুখ হয়ে আসছিল। সমবেত পাত্রপক্ষকে সে শুনিয়েছিল, বাঁচাও তাহারে মারিয়া। এমনিতেই যে গান অসংখ্যবার শুনেছি এক বিশেষ পুরুষের গলায়, সেই গান শুনে আমার কেঁপে উঠেছিলাম। তারপর থেকে বদলে গিয়েছিল আমার জীবনের গতিপথ। লোকালয়ে ধীরে ধীরে যেভাবে বন্যার জল ঢোকে এবং জনপথ যেভাবে চলিয়ে যায় জলের তলায়, সেইভাবেই ধীরে নিশ্চিতভাবে আমরা কখন ডুবে গেছি গীতবিতানের অসামান্য লিরিকগুলোর তলায়।
এমন স্রষ্টাকে প্রণাম না জানিয়ে পারি না, তার সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। এই সব সময়ে আমারও তাকে অলৌকিক বলে, ঠাকুর বলে বিশ্বাস করতে ইচ্ছে হয়। তাকে অর্ধেক বুঝে অর্ধেক না বুঝে মনে হয় তিনি এক অধিক একটা ডক্টরেট, যার প্রাগৈতিহাসিক ডানার নিচে নিশ্চিন্তে ঘরকন্যা করছে আমাদের আবহমান সংস্কৃতি। বেলা অবেলা ও কালবেলার মাঝখানে অনড় দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ। তাকে প্রণাম, নমস্কার।